দীর্ঘ রাতের পর আধার কেটে দিয়ে উদিত হলো এক চকচকে সকাল। সোনালী সূর্যের নরম আলো বিচরণ করছে পৃথিবীর আনাচে কানাচে। কিয়ৎক্ষণ পরেই নরম আলো হয়ে উঠবে তেজপূর্ণ। অর্ধ খোলা জানালার গ্রিল ভেদ করে সূর্যের এক ফালে কিরণ পড়ে আছে নিষ্পাপ দুটি বাচ্চার উপর। পূর্ণ আর পাপড়ি বাবা মায়ের বিছানায় ঘুমিয়ে আছে। আধাম বারান্দার কাউচে বসে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করছে। আধামের চোখের শীতলতা পূর্ণিমা, পাপড়ি আর পূর্ণ, ওরা তিনজন যখন আষ্টে পৃষ্ঠে লেগে থাকে তখন আধামের মনে হয় সে সবচেয়ে সুন্দর দৃশ্যটি মুখোমুখি হয়েছে। পূর্ণিমা ফজরের পরেই রান্নাঘরে ঢুকেছে। বাচ্চাদের জন্য নরম জাতির খাবার রান্না করবে। গতকাল বিকাল থেকে বাচ্চা দুটো অভুক্ত। আধাম বারান্দা ছেড়ে রান্নাঘরে গেল। পূর্ণিমা এখনো কালো পেটিকোটের সাথে স্বামীর ব্যবহৃত শার্ট পরে আছে। এই বেশে মেয়েটাকে দারুণ লাগছে। কোনোই পর্যন্ত হাতা গুটিয়ে কাজে মত্ত। আধাম নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে থুতনি রাখলো তুষার রানীর কাঁধে। পূর্ণিমা কাজের হাত থামিয়ে আধানের কপালের চুলগুলো আস্তে আস্তে টেনে দিল পেলাবো হাতে। আধাম আবেশে চোখ বুজে আছে। কিছুক্ষণ পর কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে খোপা করা চুলের গোছা সরিয়ে আঙ্গুল দিয়ে স্পর্শ করলো ঘাড়ের ক্ষতস্থানে আর চিবুকে। তারপর ঝুঁকে ফু দিল। পূর্ণিমা হাসছে। আধাম প্রতি সকালে নাস্তার সময় রুটি খাওয়াটা পছন্দ করে। পূর্ণিমা আজও রুটি বানানোর জন্য খামির তৈরি করেছে। বেলুন দিয়ে রুটি বানানোর সময় আধাম আরে কাণ্ড করে বসলো। পূর্ণিমার দুই হাতের উপর নিজের দুই হাত রেখে রুটি বেলতে লাগলো। পূর্ণিমার সাথে সাথে পূর্ণিমার অধরভাজের হাসি গাঢ় হলো। পুরুষালী উষ্ণ ঘ্রাণ তাকে অ্যাটাক করছে। চার হাতে ভালোবাসা মাখামাখি করে তিনটে রুটি বানানো শেষ। পূর্ণিমার কাছে এইসব কিছু সম্পূর্ণ নতুন আর রোমাঞ্চকর। হুট করেই পূর্ণিমা একটুখানি সাদা আটার গুঁড়ো লাগিয়ে দিল আধামের গালে। আধাম চট করে পূর্ণিমাকে নিচের দিকে ঘুরিয়ে গালে গাল ঠেসে দিল। আধামের গাল থেকে পূর্ণিমার গালেও সেই আটা লেগে গেছে। তারপর আধাম এক ছটকায় পূর্ণিমাকে কিচেন কাউন্টারে বসিয়ে এক হাতে কোমর আঁকড়ে ধরলো। আটার খামির এবং বেলুনে পিরিচ সরিয়ে তুষার রানীর হাঁটুর উপর কোনোই ঠেকিয়ে তাকিয়ে রইল। পূর্ণিমা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্টারের উপর রুটি বানায়। আধাম ঠোঁট নাড়িয়ে বলল, আমি রোজা রেখেছি। পূর্ণিমা বিস্মিত হয়ে হাত নাড়িয়ে এক নাগাড়ে অনেকগুলো প্রশ্ন করলো। শাহুরিতে কি খেয়েছেন? তো কখন উঠেছেন? কিসের রোজা রেখেছেন? আধাম সব প্রশ্নের উত্তর দিল। শাহরিতে তেমন কিছু খাওয়া হয়নি। খেজুর আর ফল খেয়েছি। বাপরির 3 মাস বয়সে নিউমোনিয়া হয়েছিল। তখন আধাম মানত করেছিল মেয়ে সুস্থ হলে 5টা রোজা রাখবে। আর একবার অসুস্থ থাকায় 5টা রোজা রাখতে পারেনি। তার মা অরিত্রী দেওয়ান ছেলের অসুস্থতায় রোজা রাখতে দেয়নি। এই 10টা রোজা কাজা হয়ে আছে। টানা 10 দিন রোজা রেখে আদায় করে ফেলবে। পূর্ণিমা কিঞ্চিত মন খারাপ করে বোঝালো তার কতগুলো রোজা কাজা হয়ে আছে। আগে জানলে পূর্ণিমাও রাখতো। সকাল তখন 10টা বাজে। পাপড়ি সেন্টার টেবিলে বসে আছে। আধাম আসন পেতে ঠিক পাপড়ির সামনে বসা। আধাম হাঁক ছেড়ে আয়েশাকে ডেকে বলল, তোর আলতাটা নিয়ে আয় তো আয়েশা, তুষার কন্যার পায়ে দিয়ে দিব। আয়েশা আলতা এনে সামনে দাঁড়ালো। পূর্ণ লুঙ্গি পরে গুটি গুটি পায়ে পাপড়ির পাশে বসলো। আধাম আনাড়ি হাতে মেয়ের ছোট্ট শুভ্র পা জোড়ায় লেপন করছে টকটকে লাল আলতা। কত মনোযোগ দিয়ে কাজটা করছে। সাদা সাদা পায়ে সুন্দর ফুটে আছে আলতার লাল রং। পাপড়ির তেমন হেলদোল নেই। গায়ে জ্বর না থাকলেও জার্নিটা এখনো রয়ে গেছে। পূর্ণ ওর পা এগিয়ে দিল। বলল, আমিও আলতা দিব। ছেলেরা আলতা দেয় না। ছেলে মানু আলতা দেয় না? না। ছেলে মানু কি দেয়? ছেলেরা পারফিউম ব্যবহার করে, ঘড়ি পরে, চুলে জেল লাগায়। এগুলোই ছেলেদের সাজ। আধাম কি বলবে বুঝতে পারছে না, তাই এসব বলে দিয়েছে। পূর্ণ পুনরায় বলল, আমিও সাজমু। আচ্ছা সাজিয়ে দিব। আজকে আমার সাথে তুষার কন্যাকে নিয়ে যাব। তুমি যাবে আমার সাথে? না গো, যাইতাম না। পায়ে দুঃখ পাই। হাসপাতালে একটা কতকতি আছে। কতকতি একদম বালা না, কেমনে জানি চাইয়া থাকে। পূর্ণ মিলার কথা বলছে। আয়েশা ভ্রু কুচকে বলল, ভাইজান পূর্ণ কার কথা কয়? আরে হসপিটালে একজন মহিলা ডাক্তারকে পূর্ণ কটকটি বলে। ভাইজান কটকটির বিটকেল নাই? আছে তো। চিত্রা দেওয়ান পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি রে তোরা কি করছিস? আম্মাজানের পায়ে আলতা দিয়ে দিই। সুন্দর হচ্ছে না বুবু? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তুই নাকি পাপড়িকে হসপিটালে নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাব। আজ কোনো সার্জারি নেই, ভাবছি চেম্বারে বসবো। তাছাড়া সব ডক্টরদের জরুরি মিটিং আছে। তুষার কন্যা আমার সাথে থাকবে, সমস্যা হবে না। পূর্ণিমা ড্রয়িং রুমে এসেছে সালোয়ার কামিজ পরিধান করতে। আধামের শার্ট পরে সবার সামনে আসাটা অনুচিত এবং লজ্জার বিষয়। পাপড়িকে একটা পাতলা ফ্রক পরিয়ে মাথায় ঝুঁটি বেঁধে দুই পাশে 2টা স্টার ক্লিপ পরিয়ে দিয়েছে। আধাম পাপড়ি কি জানি বলে হাঁটা ধরলো বাইরের দিকে। গেটের সামনে তার পা থেমে গেল গন্ধরাজ গাছটার সামনে। এক চিত্তে কতক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গন্ধরাজ ফুল ছিঁড়ে চোখের সামনে ধরলো। মমতাময়ী মায়ের মুখটা অক্ষিপটে ভেসে উঠল ক্যানভাসে আঁকা দুর্লভ পেইন্টিং এর মতো। এই গন্ধরাজ ফুলের
জীবনের গাছটা অরিত্রী দেওয়ানের হাতে লাগানো। যেই মানুষটা গাছ লাগিয়েছে সেই গাছে ফুল ফোটার আগেই মানুষটা মৃত্যু নামক পাত্রে মুখ দিয়েছে। আধাম কষ্ট নিয়ে বিড়বিড় করে আওড়ায়, খুব মিস মাম্মাম, অনেক মিস করি। তুষার কন্যা, জি পাপা, তোমার একটা বুবু আছে। আমার যেমন বুবু আছে তোমারও তেমন বুবু আছে। তোমার বুবু খুব স্ট্রিক্ট ছিল, তবে আমাদের সাথে ছিল একদম সফট। সে তার নক্ষত্রদের জন্য অত্যন্ত দুর্বল ছিল। তোমার বুবুর দুইটা নক্ষত্র ছিল, একটা নক্ষত্রের নাম আদনান আর একটা নক্ষত্রের নাম আধাম। তার একটা আকাশ ছিল, সেই আকাশ হলো তো আমার পাপা। আর আমরা দুই ভাই ছিলাম তার নক্ষত্র। নিষ্ঠুর দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল সব কিছু। তার আকাশ আর একটি নক্ষত্র ঝরে পড়ায় সে নিজেও ঝরে গেল একটি নক্ষত্রকে একা করে। প্রিয় আধাম নক্ষত্রকে এতিম বানিয়ে চলে গেল। আধাম পাপড়িকে আবেগী হয়ে এসব বলছে আর ড্রাইভ করছে। সে আজ পরেছে ব্ল্যাক জিন্স প্যান্টের সাথে অ্যাথলেটিক ফিট টি শার্ট, যেটা গতকাল পূর্ণিমা ব্যবহার করেছে। গা থেকে মেয়েলি সুবাস আসছে ক্রমাগত। আধাম পাপড়িকে নিয়েই মিটিং রুমে উপস্থিত হয়েছে। সব ডক্টরদের সাথে তারেক আর মিলাও রয়েছে। আধামের কোলে পাপড়িকে দেখে সবাই মুগ্ধ হয়ে দেখছে বাবা মেয়েকে। দুজনের মুখের গড়ন অনেকটাই মিল। পাপড়িকে নিয়ে বসা মাত্রই কত কত প্রশ্ন করা হলো আধামকে। আগের বার যারা পূর্ণকে দেখেছে তারা বেশ অবাক, দুজন যমজ না অথচ লম্বাই এক সমান। আধাম কৌশলে উত্তর দিয়েছে। তারপর একজন জিজ্ঞেস করলো, আপনার স্ত্রীর সাথে তো পরিচয় করিয়ে দিলেন না? আধাম বলল, সামনের মাসের শেষের দিকে আমার বাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব, তখন পরিচয় করিয়ে দিব। আমার বাড়িতে গেলে একসাথে দুটো পরিবারের সাথে দেখা করতে পারবেন। ডক্টর তারিকের পরিবারকেও পেয়ে যাবেন আমার বাড়িতে। তারিকের গলা শুকিয়ে এসেছে। মিলা তরাক করে চাইলো তারিককে। চোখে মুখে অজস্র প্রশ্ন উপচে পড়ছে। আধাম রসিয়ে রসিয়ে বলল, আমার শ্বশুর বাড়ি ডক্টর তারিকের গ্রামের পাশেই। আমার শ্বশুর আর মিস্টার তারিকের বাবা, তারা পরস্পর বাল্যকালের বন্ধু। আমরা সপরিবারে আমেরিকায় সিটিজেনশিপে ছিলাম, তাই বাংলাদেশে আসলে ঢাকার বাড়ি ছাড়া গ্রামে বেশি যাওয়া পড়তো না। আমরা আমেরিকায় না থাকলে হয়তো মিস্টার তারেকের সাথে আমার শ্বশুরের মতো আমারও একটা বাল্য বন্ধুত্ব হয়ে যেত, তাই না মিস্টার তারেক? তারেক অস্বস্তিতে জড়ো হয়ে আছে। সবাই মিটিং বাদ দিয়ে আধামের কথা গিলছে। মিলা অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে তারেকের দিকে। এত বড় কথাটা তারেক লুকিয়ে গেল, এটাই মিলাকে রাগিয়ে তুলছে। মিলা খুব ইন্টারেস্ট আধামের প্রতি, অথচ তারেক নিজেই আধামের প্রতি বেশি। মিলার তির্যক দৃষ্টি উপেক্ষা করে তারেক রুদ্ধশ্বাসে বসে আছে। না জানি আধাম আর কি বলে ফেলে। আধাম আরো বলল, আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। আমার স্ত্রীকে আমার বুবু পছন্দ করেছে। বিয়ের আগে আমি দেখিনি তাকে। বুবু শুধু বলেছে শি ইজ ন্যাচারাল বিউটি। তারপর শাদি মোবারক হলো। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন, রিজিকে থাকলে পেটে দানা পানি পড়বে, আর দেখে আসবেন তুষার কন্যার মাকে। আর একজন প্রশ্ন করলো, তুষার কন্যাকে? এই যে আলতা পরা আমার কন্যা, ছেলেটা একটু অসুস্থ, তাই বাড়িতে মায়ের সাথে রয়ে গেছে। মেয়ে আমার সাথে এসেছে। ছেলে শব্দটা শুনেই তারিকের কলিজায় বড় সড়ো একটা ধাক্কা লাগলো। আধামকে সুন্দর ছেলে বলে পরিচয় দিচ্ছে সবার সামনে। হুট করেই পাপড়ি বমি উগলে দিয়েছে আধামের বুকে। আধাম একটুও বিচলিত হলো না। আঠালো বমিতে শার্টের সামনের অংশ ভিজে গেছে। বমি করার পরেই বাবা মেয়ে হাসছে। পাপড়ি এতক্ষণ চুপচাপ থাকার পর এখন বমি করেই খিটখিট করে হাসছে। আধামও হাসছে। পকেট থেকে টিস্যু বের করে আগে পাপড়ির মুখটা মুছে তারপর নিজের বুকের আলগা ময়লাটুকু মুছে টিস্যু ফেলে দিল ডাস্টবিনে। পাপড়ির ছোট্ট থেকে এই স্বভাব, জ্বর আসলে তার বমি করতেই হবে। বমি করলে শরীর হালকা লাগে। আধাম ধারণা করেছিল পাপড়ি হয়তো বমি করবে। সে চেয়েছিল বমি করে মেয়েটা আগের মতো হাসুক, আর হয়েছেও তাই। উপস্থিত প্রত্যেকে শীতল চোখে দেখছে এক বাবার যত্ন। মেয়েকে কত আদরের সোহাগে যত্ন করে এই আধাম দেওয়ান। মেয়ের আঠালো বমিকে একটুও তাকে বিভ্রান্ত বানালো না। সবার মনোভাব লক্ষ্য করে হাস্য উজ্জ্বল মুখে আধাম ফের বলল, আমার মেয়ে ছোটবেলা থেকেই অসুস্থ থাকে বেশি। এমন অনেক হয়েছে ওকে বুকে ঘুমিয়ে গেছি আর চোখ মেলে দেখেছি বমি করে বুক ভাসিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন এত অসুস্থ হয় না। পড়ে গিয়ে ঠোঁট ব্যথা পেয়ে জ্বরে ভুগেছে। এখন বমি করার পর হালকা বোধ করছে। এই বলেই পকেট থেকে ফোন বের করে ভিডিও কল দিল পূর্ণিমার কাছে। পাপড়ি মায়ের মুখ দেখেই ঠোঁট প্রসারিত করে হাসলো। কাটা ঠোঁটের কোণে টান লেগেছেও বটে। আধাম বলল, মিটিং শুরু করুন। আধামের কথা যেন কারো কানেই গেল না। সবাই নিজ নিজ চেয়ারে বসে ড্যাব ড্যাব করে চেয়ে আছে পাপড়ির দিকে। ছোট্ট পাখিটা হাত নেড়ে নেড়ে ইশারায় কথা বলছে ফোনের ওপাশের ব্যক্তির সাথে। একজন সার্জেন আগ্রহ করে বললেন,
আপনার মেয়েকে এমন ট্রেনিং দিয়েছেন যেন গুরুত্বপূর্ণ আলোচনায় কাউকে ডিস্টার্ব না করে। সে কথা বলছে, হাসছে, তবে আমরা বিরক্ত হচ্ছি না এবং অন্য সব বাচ্চাদের মতো হাউকাউ আওয়াজও হচ্ছে না। আমি জাস্ট অবাক হচ্ছি আপনার শিক্ষা দেখে। আধাম কোনো প্রতিউত্তর করলো না। সে ভাবছে স্নো কুইনের কথা। পাপড়ির সাথে নিশ্চয়ই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছে আর হাসছে। আধাম লোভ সামলাতে পারলো না বরফ নারীর বরফ সাদা মুখটি একবার না দেখে থাকতে। আধাম ঝুঁকে গেল পাপড়ির দিকে। স্ক্রিনে স্বামী স্ত্রী দুজনের চোখাচোখি হলো, একটা নির্মল দৃষ্টি বিনিময় হলো। আধাম প্রশস্ত হাসলো, যার ফলে তার ক্যানাইল দাঁতটা বের করে দিয়েছে অগোচর থেকে। এই ক্যানাইল দাঁতের হাসিতে মোহিত হলো দুই রমণী। পূর্ণিমা নির্লজ্জের মতো প্রতিবার প্রিয় পুরুষের মুখের হাসিটা দর্শন করে প্রাণ ভরে। অন্যদিকে মিলার মনে লাড্ডু ফুটছে। পাশে বসা তারেক সম্পূর্ণটা বুঝেও নিশ্চুপ বসে আছে। আধাম সরে আসলো মেয়ের কপালে চুমু দিয়ে। নির্মল দৃষ্টির সময় সীমা বেশিক্ষণ ছিল না। 7-8 সেকেন্ডের পরস্পরের দৃষ্টিতে প্রেমে ঝরে পড়ছে। বৃষ্টিপাতের পর যেমন অনেকক্ষণ শীতল আমেজে বৃষ্টির রেস থেকে যায়, তেমন এই দৃষ্টিপাতের পরেও অনেকক্ষণ মধুরতার রেস থেকে যায়। ঘন তুষারপাতে আধাম ওভারকোট পরে কোলে একটা শিশু নিয়ে হেঁটে বাড়ির ভেতরে ঢুকছে। শিশুটিকে ওভারকোট ভেদ করে বুকে চেপে রেখেছে। স্নোফল যেন শিশুর গায়ে না পড়ে সেই জন্য এক হাতে ছাতা বহন করেছে। কত সুন্দর এই ছবিটি। শিশুটি হলো পাপড়ি। পাপড়ি অসুস্থ হয়ে পড়ায় ঘন তুষারপাত উপেক্ষা করে আধাম বিচলিত হয়ে ওভারকোটের ভেতরে মেয়েকে লুকিয়ে হন্তদন্ত হয়ে বের হয়েছে হসপিটালের উদ্দেশ্যে। নতুন বাবা হয়েছে তাই তো সব কিছুতেই তৎপরতা। বাসায় ন্যানি ডাকলেও ন্যানির উপরে আধামের ভরসা ছিল না। চিত্রা দেওয়ান তখন মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। পাপড়ির ঠিকঠাক খেয়াল রাখতে পারতেন না। যেদিন তুষার ঝড় হওয়ার সম্ভাবনা ছিল সেই দিনও আধাম গাড়ি ছুটিয়েছে বরফের রাস্তায়। বাচ্চাদের অসুস্থতা এবং আরোগ্য হওয়ার লক্ষণ এসব কিছু সম্পর্কে আধাম অজ্ঞ ছিল। দিনরাত ছোট্ট মেয়ের পিছনে সময় অতিবাহিত করেছে। আর একটা ছবিতে দেখা যাচ্ছে পাপড়ি আধামের বুকে পুড়ে ঘুমিয়ে আছে আর আধামও আলুথালু অবস্থায় আধশোয়া হয়ে ঘুমিয়ে গেছে। এক হাতে ফিডার, আরেক হাতের আঙ্গুল ল্যাপটপের কিবোর্ডে রাখা। কত ক্লান্তি তার মুখে বিরাজ করছে। ঠিক আরেকটা ছবি আছে এমন টাইপের। পাপড়িকে ঘাড়ের উপর বসিয়ে বরফের উপর স্কেটিং করছে আধাম। পাপড়ির বয়স তখন 1 বছরের কাছাকাছি। আধামের গায়ে ভারী শীতের বস্ত্র এবং মাথায় উলের টুপি। কুট্টি পাপড়ির মাথায় উলের টুপি এবং গায়ে শীতের বস্ত্র। তাদের দুজনের অগণিত ছবির একটি অ্যালবাম। পূর্ণিমা ঘেটে ঘেটে সবগুলো ছবি দেখছে। চিত্রা দেওয়ানও এই অ্যালবামটা পূর্ণিমাকে বের করে দিয়েছে। ছবিগুলো ম্যাক্সের হাতে তোলা। পূর্ণিমা চোখ জুড়িয়ে দেখছে পাপড়ি আর আধামের সুন্দর ছবিগুলো। এখানেও আধামের সংগ্রাম স্পষ্ট। আরও একটি অ্যালবাম আছে তাদের পুরো পরিবারের, যেখানে একটি সুখী পরিবারের এক এক ঋতুর এক এক মুহূর্তের হাস্য উজ্জ্বল ছবি। আদনান আর আধামের শৈশবের ছবিগুলো কত কিউট। দুজনের চেহারা এক হলেও আধামকে চেনা যায় ক্যানাইন দাঁতের কারণে। সুখী পরিবারে ধস পড়লো কেন? কার নজর পড়েছে তাদের উপর? এই প্রশ্ন উত্তর পূর্ণিমা এখনো পায়নি। অপেক্ষায় আছে আধাম একদিন নিজেই সব বলবে। পূর্ণিমার এটাও জানতে ইচ্ছে করে পাপড়ির মা কে ছিল, আদনান কাকে পছন্দ করেছে জীবন সঙ্গিনী হিসেবে, পাপড়ির মা কোন দেশের নাগরিক ছিল, ইত্যাদি ইত্যাদি। দেখা যাক কবে আধাম স্বেচ্ছায় পূর্ণিমার কাছে সব খুলে বলে। পূর্ণ বল হাউসে একবার ঢুকছে একবার বের হচ্ছে। পাপড়িকে ছাড়া একা একা ভালো লাগছে না। বল হাউস থেকে বের হয়ে পূর্ণিমার কোল দখল করে নিজের মতো কথা বলছে। পূর্ণিমা ছেলের একটুখানি মুখে কত কত আদর দিয়ে মশগুল হয়ে গেল খুনসুটিতে। মিটিং শেষ করে সব ডক্টর যে যার কাজে রত হয়ে গেছে। আধাম পাপড়িকে নিয়ে চেম্বারে ঢুকেছে মাত্র। পাপড়ির হাতে একটা ললিপপ ছিল। ললিপপটা আধামের শার্টের পিছনে ঘাড়ের নিচে পড়ে গেছে। পাপড়িকে চেয়ারে বসিয়ে আধাম শার্টটা খুলে ফেললো পিঠে আঠা আঠা লাগার কারণে। পানি দিয়ে না মুছলে পিঠের আঠা ভাবটা দূর হবে না। আধামের ফর্সা নগ্ন পিঠ এবং বুকে জানালার ফাঁক গলিয়ে সূর্যের সোনালি রশ্মি উকি দিচ্ছে। খুবই চমৎকার লাগছে পিঠ আর বুক। তখনই নিঃশব্দে দরজা দিয়ে প্রবেশ করলো মিলা। মিলার চোখে প্রথমেই আকর্ষণীয় হয়ে ধরা দিল নগ্ন পিঠের উপর লুটোপুটি খাওয়া সোনালি রোদের মানচিত্র। আধাম খেয়াল করেনি মিলাকে। পাপড়ির দিকে ঝুঁকে কিছু একটা বলছিল, তখনই অবাঞ্ছিত স্পর্শ তার মস্তিষ্ক কিলবিল করে ঝট করে উঠেছে। মিলার সম্মোহনে সম্মোহিত হয়ে পুরুষালী ফর্সা পিঠে ছুঁয়ে দিল একটুখানি। মিলার ঘোর কাটে রক্তিম চোখ দেখে আধামের চোখে দোল খাচ্ছে ভয়ঙ্কর ক্রোধ। চোয়ালে কাঠিন্য ভাবমূর্তি ইস্পাতের চেয়েও শক্ত হয়েছে চোয়াল। অপ্রত্যাশিত কামক স্পর্শ। আধামের দানবীয় রাগ উতলে উঠছে তরতর করে। উজ্জ্বল ফর্সা মুখে বিরাজ করছে ক্ষোভের দাবানল। মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে গেছে রাগের উৎকণ্ঠা। প্রতিটি অনুপরমাণুতে বইছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ভস্য করা দৃষ্টিতে মিলা কুঁকড়ে গেল। আধাম পাপড়ির কাছ থেকে সরে পূর্ণ দৃষ্টি দিল মিলার সেই আঙ্গুলে, যা দিয়ে
ছুঁয়েছে আধামের পিঠ। অতঃপর ছটপট রোগা দেহে শার্ট জড়িয়ে ঢেকে ফেলল নিজেকে। প্রশস্ত বুক এবং চওড়া কাঁধের অধিকারী না হলেও মারাত্মক আকর্ষণ লাগছে ফর্সা বডিতে। সুঠাম দেহ না হলেও 6 ফুট লম্বাই পুরুষকে চোখে লাগে চেহারার গড়ন এবং উজ্জ্বল রঙের প্রভাবে। অত্যাধিক সুপুরুষের অনহ্য প্রেমে হাবুডুবু খাচ্ছে মিলা। আধাম শার্টের সর্বশেষ বোতামটি লাগিয়ে আচমকা লাথি মেরে বসলো মিলার হাঁটুতে। অপ্রস্তুত মিলা হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল। পা ঝিমঝিম করছে তার। আধাম বারুদের মতো আরেক কাজ করে বসলো। কলমের ক্যাপ খুলে ছুঁড়ে মারলো মিলার চোখ বরাবর। ভয়ার্ত মিলার আত্মা থমকে গেছে। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল রুদ্ধশ্বাসে। বুক ধরপড় করছে তার। হাঁপাতে হাঁপাতে চোখ খুলে দেখে জমদূত হয়ে আধাম কলমের নিপ ধরে আছে মিলার ডান চোখের পাপড়ি ঘেঁষে। এক পা চেয়ারে উঠিয়ে আর এক পা নিচে রেখে অগ্নিমূর্তি রূপে অবস্থান নিয়েছে। মিলার অন্তরাত্মা কাঁপছে ঝড়ের তাণ্ডবে। গাছপালা আর লতা পাতা কাঁপার মতো। কলমের চিকন নিভ মিলার চোখের পাপড়ি ছুঁই ছুঁই। আধাম স্লো করে কলমটা এগিয়ে নিল আরেকটু। মিলার চোখের মনি স্থির হয়ে আছে অত্যন্ত ভীত হয়ে। চেহারায় রক্ত শূন্যতা দেখা দিয়েছে। মুখ থেকে যেন রক্ত সরে যাচ্ছে একটু একটু করে। বড় একটা ঢোক গিলে জড়বস্তুর ন্যায় পড়ে রইল। আধাম কিরমির করে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, নির্লজ্জ বেলাচা বেহায়া হয়ে আমার চেম্বারে রাক্ষসী হয়ে কোন সাহসে ঢুকেছিস? আমার বডিতে টাচ করার দুঃসাহস কোথায় পেয়েছিস? তোরে কি যোগ্যতা আছে তুষারানের হাজবেন্ডকে স্পর্শ করার? কোথায় তুই আর কোথায় স্নো কুইন? তুই নির্লজ্জ আর সে সলজ্জ। তুই বিবাহিত ছেলেদের উপর ঢলে পড়িস আর সে ফুত পবিত্র সত্তা নিজের মাঝে লালিত করে। তার কুসুম পেলেব মুখশ্রীতে ঐশ্বরিক মায়া ভর করে। তাকে রেখে তোর মতো কটকটির অনাহত স্পর্শে টলে যাওয়ার মতো মানব আমি নই। আর একবার এই জঘন্য অপরাধ করতে আসলে রেহাই পাবি না। তোর অসৎ উদ্দেশ্যের উড়ন্ত ডানা হেট ছেটে দিব। যেই হাঁটুতে লাথি মেরেছি সেই হাঁটু থেকে পা বিচ্ছিন্ন করে তোর বিটকেলের হাতে ধরিয়ে দিব। আমি আধাম দেওয়ান। যাকে মন দিয়েছি তার জন্য মায়া লাগে। সে ছাড়া দুনিয়ার বাদবাকি সব নারী হলো মা, খালা, বোন, দাদি, নানি। আর তোর মতো মেয়েরা হলো আমার কাছে নিছক ডাইনি। তোকে আজকের মতো ছেড়ে দিলাম। আমার মেয়েটা ভয় পাবে, তা না হলে তোর আঙ্গুল কেটে চোখ ঢুকিয়ে দিতাম। বেরিয়ে যা, গেট লস। আধামের হুঙ্কারে মীরা কেঁপে উঠলো আবারও। কোনো রকম যান বাঁচিয়ে পালিয়ে গেছে। জীবনের মতো ভয় পেয়েছে বেচারি। এখানে এসেছিল আধামের সাথে একটা সার্জারিতে অংশগ্রহণ করতে চায় সেই প্রস্তাব দিতে। পুরুষালী চিড় উন্মুক্ত নগ্ন পিঠে নিজের অজান্তেই আকর্ষণ বোধ করে ব্যালেন্স হারিয়ে চরম অপমানিত হয়েছে। চেম্বারের বাতাস যেন জমে আছে। আধাম ঘাড় ফিরালো টেবিলে বসে থাকা কন্যার দিকে। অবুজ কন্যার ব্যথিত ঠোঁট বেঁকে কান্নার সুরসুরি। বাবার মনোযোগ পেয়ে সে আহ্লাদে বনে গেছে। কেটে যাওয়া পাতলা ঠোঁট প্রসারিত করে হেঁচকি তুলে কেঁদে ফেলল। আধামের কঠোর চোয়ালে নেমে এসেছে এক ঝাঁক শীতলতা। নমনীয়তা বিরাজ করছে মেয়ের জন্য দরদি হয়ে। আধামের বজ্রকণ্ঠে মেয়েটা ভয় পেয়েছে। বাবাকে এই রূপে কখনো দেখে কারোর সাথে উগ্র আচরণ করতেও দেখেনি। আধাম ত্রস্ত পায়ে এগিয়ে গেল এবং বক্ষে চেপে ধরল সোনামণিকে। ছোট্ট আননে অজস্র চুমু দিয়ে থুতনিতে হাত রেখে আদর মিশিয়ে বলতে লাগলো, তুষার কন্যা ভয় পেয়েছো মা? ওটা একটা ডাইনি ছিল। ওই ডাইনি তোমার পাপাকে আঘাত করতে এসেছিল। ওই ডাইনিকে আমি প্রতিহত না করলে তোমার আম্মা খুব কষ্ট পেত। সে একটা পেতনি ছিল, সে একটা কটকটি। তুমি কটকটিকে চিনো? পাপড়ির নয়ন জোড়ায় টলটলে পানি ছলছল করছে। ভাষা ভাষা চোখ জোড়ায় খেলা করছে চিন্তার ধারা। কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। একটু পরে আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ সে কটকটিকে চেনে। আয়েশার সাথে থেকে পূর্ণ আর পাপড়ি বিটকেল আর কটকটির নাম জানে। পূর্ণ কয়েকদিন আগে পাপড়িকে বলেছিল হসপিটালে একটা কটকটি আছে। শিশুমন প্রভাবিত হয়েছে বানোয়াট রচনায়। আধাম যেন হাত ছেড়ে বাঁচল। ছুটি করা মাথার স্নেহে হাত বুলিয়ে বলল, যে এখানে এসেছিল সে ভালো নয়, তাই পাপা তাকে বকা দিয়েছে। বুঝেছো সোনা? পাপড়ি হাসি হাসি মুখে মাথা নাড়ালো। আধাম পাপড়ির হাত ধরে বাড়ির উদ্দেশ্যে চেম্বার থেকে বের হয়েছে। টুকটুক করে বাবা মেয়ে হাঁটছে আর কথা বলছে। লিফটের নিকটে আসতেই আধাম সাক্ষী হলো কুৎসিত দৃশ্যের। দোতলার করিডোর নিস্তব্ধ। ভেসে আসছে নারী কণ্ঠের মৃদু কান্নার শব্দ। এক খ্যাপা পুরুষ সকলের সামনে গর্ভবতী স্ত্রীর গায়ে হাত তুলছে। রমণীর স্ফীত উদর ওড়নার নিচে থেকেও স্পষ্ট। পুরুষের আগ্রাসী লাগাতার থাপ্পড় পড়ছে মহিলার গালে। গর্ভবতী স্ত্রীকে ধাক্কাতে ধাক্কাতে করিডোরে এনেছে তার স্বামী। মহিলা স্বামীর সাথে এসেছিল আল্ট্রাসোনোগ্রাফি করাতে। আল্ট্রার রুমে ভিড় থাকায় তার সিরিয়াল পড়েছে লাস্টে। তার স্বামীর তাড়া থাকায় স্ত্রীকে বলেছে সিরিয়ালের আগে ডক্টর দেখাতে। মহিলা সিরিয়াল মেনটেন করার ইচ্ছে পোষণ করাতেই স্বামীর হাতের মার খেতে হচ্ছে অচেনা অজানা মানুষদের সামনে। মহিলা লজ্জায় গায়ের ব্যথা ভুলে গেছে।
পুরো করিডোর জুড়ে সন্ত্রাসের মতো পুরুষটির হাউকাউ। সে চিল্লিয়ে বলছে কেন তার মতের দ্বিমত করেছে। সেই সময় ডক্টরদের টিম দ্রুত ঝামেলা মেটানোর জন্য লোকটিকে হসপিটালে ত্যাগ করতে আদেশ করলে এক চুল পরিমাণও নড়ল না সে। উল্টে আবারও চোখ রাঙিয়ে ঘাতকের ন্যায় এগিয়ে যাচ্ছে স্বীয় গর্ভবতী স্ত্রীকে মারতে। কিন্তু ঘটনা ঘুরে গেল, কাহিনী ভিন্ন দিকে মোড় দিল। উৎকণ্ঠা পরিবেশের হাওয়া পাল্টে গেল। আধাম হিরোর মতো এন্ট্রি নিয়েছে, কিছু বলা কওয়া ছাড়াই ঘুষি মেরে বসলো লোকটার তৈলাক্ত চোয়ালে। তারপর ভুঁড়িওয়ালা পেটে লাথি মেরে ফেলে দিল। লোকটা আচমকা অপরিচিত যুবকের আঘাত থেকে নিজেকে সংবরণ করতে পারল না। আধাম এক ঝটকায় একজন ডক্টরের গলা থেকে স্টেথোস্কোপ ছিনিয়ে নিয়ে হাঁটু কেড়ে বসলো অসভ্য লোকটির মাথার পাশে। তারপর স্টেথোস্কোপ দিয়ে জানোয়ারের গলায় পেঁচ দিয়ে হিড়হিড় করে বলল, শ্বাসরোধ করে মেরে ফেললে কি করবি? সব জায়গায় নাদানগিরি দেখাতে না পারলে নিজেকে মাস্তান মনে হয় না? ঘরের বউকে ঘরে মেরে বাইরেও মারতে হবে? বাইরের লোক সমাগমে এভাবে মারতে পারলে ঘরে নিশ্চয়ই পশুর মতো মারিস। ওদের মতো জানোয়ার যারা সন্তানের মর্ম বোঝে না, স্ত্রীর ইজ্জত বোঝে না, তাদের ঘরে আলো করে শিশুধ্বনি না আসাই ভালো। তোরা নিঃসন্তান থাকাই ভালো। বাহুর জোর সব জায়গায় দেখানো যায় না। যে বনে বাঘ নেই সে বনে বিড়াল নিজেকেই বাঘ মনে করে। তুই তোর এত বড় ভুঁড়ি নিয়ে থাপ্পড় মেরেই হাঁপিয়ে গেছিস, আর তোর সন্তানকে পেটে বহন করে উঁচু পেটে তোর হাতের মারপিট সহ্য করছে কি করে তা কি একবারও ভেবে দেখেছিস? হ্যাঁ, একবারও কি তোদের বিবেক জাগ্রত হয় না? লোকটি গরম চোখে রাগ নিয়ে বলল, তুই কে? আমি অ্যাডাম। আমি কাটাকাটি করি মানব দেহ। পশুরূপী মানুষদের চিৎকার শুনে আত্মা ঠান্ডা করি, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলি, রক্ত দিয়ে আলপনা তৈরি করি, আকৃতি বিকৃতি করি। আমি রচিত করি অমাবস্যা। আমি রক্তের বদলে রক্ত নিই। আমি আর্তনাদ শুনি। আমাকে বারবার অনুরোধ করে বলে, অ্যাডাম প্লিজ মেরে ফেলো, তবুও জীবিত রেখে এত কষ্ট দিও না। আমি সেই অ্যাডাম। লোকটার কানের গোড়ায় স্বল্প আওয়াজে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। লোকটার স্ত্রী মাথা নত করে কাঁদছে। আধাম মহিলার উদ্দেশ্যে বলে, যারা আপনার মূল্য বোঝে না তাদের জন্য কাঁদবেন না। যত নরম হবেন তত আপনাকে চেপে বসবে। দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছে আধামের মূল্যবান কথা। সকলের অবাক চাহনি উপেক্ষা করে পাপড়িকে কোলে তুলে লিফটে উঠে গেল। মেয়েকে এখন বিশ্লেষণ করেছে এই বলে যে এই পেট মোটা পুরুষটা বেয়াদব ছিল। বেয়াদবদের মাঝে মাঝে শায়েস্তা করতে হয়। কি আশ্চর্য, এক রমণীর হাঁটুতে লাথি মেরেছে আর এক অপরিচিত রমণীর জন্য তার স্বামীর পেটে লাথি মেরেছে। যেই নারী স্বেচ্ছায় অসম্মানিত হয় আধাম তাকে তিরস্কার আর ভর্ৎসনা করে, আর ভিকটিম নারীদের জন্য পুরুষ জাতির গায়েও পা উঠায়। চেম্বারে মিলাকে অপমানিত করেছে, আর চেম্বারের বাইরে এক নারীকে অপমানিত করার অপরাধে সে চুপ থাকতে পারেনি, প্রতিবাদ করেছে। নারী এবং পুরুষ উভয় লিঙ্গের মাঝে রয়েছে বহু গুণে গুণান্বিত ব্যক্তিবর্গ। মানুষ তার কর্মে সম্মানিত হয় এবং লজ্জিত হয়। পাপড়িকে নিয়ে পার্কিং এরিয়ায় আসার পর দেখা হলো তারেকের সাথে। তারেক মোবাইলে কার সাথে যেন কথা বলছে। আধামের দুষ্টু হৃদয় আকুপাকু করছে তারেককে জ্বালাতে। হৃদয়কে প্রশ্রয় দিয়ে পা বাড়ালো তারেকের দিকে। তারেক ফোন পকেটে পুরে আধামকে দেখে ভ্রু কুঁচকে ফেললো। গাড়িতে হেলান দিয়ে আধাম মিটিমিটি হেসে বলল, জানেন মিস্টার তারেক, আমি না মিঠা মিঠা প্রেম করছি। 3 দিনের কুয়াশা দূর করে সূর্যের নরম মিঠা মিঠা কিরণের ন্যায় প্রেমটা জমে উঠেছে। বসন্তের পরন্ত বিকালে 1 কাপ চায়ের মতো প্রেমটা জমে উঠেছে। 2টা ছানা নিয়ে প্রেমের লুকোচুরিটা কিন্তু বেশ মজাদার। আপনাকে আর কি বলবো, আপনি তো বেরসিক একজন মানুষ। অতপর ব্যঙ্গাত্মক হেসে ফিসফিস করে আধাম ঐতিহাসিক গানের সুর ধরে টান দিয়েছে। তারেক অতি বিরক্ত মুখে বাচ্চাদের মতো জেদ করেই বলল, আমারও বউ আছে, আপনি এসব বলে কি বোঝাতে চাচ্ছেন? আধাম রসিয়ে রসিয়ে শুধালো, আমার বউয়ের মতো তুষারানি কার আছে? তারেক নিভে গেল তৎক্ষণাৎ। বুকটা মোচড় দিয়ে উঠেছে সেই অনিন্দ সুন্দর স্নিগ্ধ চেহারা চোখে ভাসতেই। আহা, কি অপরূপা ছিল বোবা মেয়েটা। তারেকের নিরাপত্তায় আধাম হতাশ হয়ে বলল, আমি বোধহয় আর ভালো হব না। রোজা রেখেছিলাম, কিন্তু সন্দেহ হচ্ছে আমার ভণ্ডামির কারণে তা গ্রহণযোগ্য হয় কিনা। পাপড়ি খিলখিলিয়ে হেসে বাবার বুকে ঢলে পড়ে বলছে, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বলেই হাসতে হাসতে কেঁদে ফেলার অবস্থা। আধাম হাসছে আর আশ্চর্য হচ্ছে মেয়ের স্পষ্ট কথা শুনে। একদম বড় মানুষের মতো সবগুলো শব্দ উচ্চারণ করেছে। আধাম আমোদে আটখানা হয়ে আবারও সেই গান গাইতে লাগলো, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। পাশ কেটে একজন ওয়ার্ড বয় যেতে যেতে সুর ধরে টান দিল, পরাণ যায় জ্বলিয়ারে। আধাম তারেকের দিকে ফিরে পিচেল হেসে বলল, আপনার পরাণ চলে যাচ্ছে? পাপড়ি বুকে হাত রেখে কুটকুট করে হাসছে আর বলছে, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়।